সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো নিশ্চয়ই। তোমাদের সাথে আজ আমার ২য় ক্লাস। তো আজ আমি তোমাদেরকে পড়াবো প্রথম অধ্যায়েরই প্রোটোপ্লাস্ট, প্লাজমা মেমব্রেন এবং প্রোটোপ্লাজম। ওকে? তো আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি করব। গত ক্লাসে যা যা থাকবে আমরা সেটা আজকে ক্লাসে বলবো। তো গত ক্লাসের প্রশ্ন ছিল পিট পেয়ার কি? তো আমরা দেখো একটা ছবি দেখতে পাচ্ছি পিট পেয়ারের, একটা হলো সিম্পল পিট পেয়ার, একটা বর্ডার পিট। তো পিট পেয়ার যেটা, দেখো যে সিম্পল পিটের এখানে মুখোমুখি দুটো গর্ত আছে, যেটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই দুটো গর্তকে বলে পিট পেয়ার, যেহেতু এটা জোড়া এই জন্য, এবং পিটের বাংলা হলো কূপ, এবং এটা যেহেতু জোড়া আছে এই জন্য এটাকে বলা হয় পিট পেয়ার। ওকে, এখন অনেকেই প্রশ্ন করেছে আর একটা, যে ছেলেটার প্রশ্নটা আমি ওরকমই কপি করে তুলে দিয়েছি, কমার্সে দিয়েছিল যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে কূপ পাড়হীন অথবা পাড়যুক্ত হতে পারে, এটা বলতে কি বোঝায়? আশা করছি আপনি বুঝিয়ে বলবেন। এখন নিশ্চয় বুঝতে পারছো যে তোমাদের উত্তরটা আমি দিচ্ছি। এখন দেখো যে আমরা বলছি যে বর্ডার পিট। বর্ডার পিট মানে কি? পিট কখন হয়? যখন প্রাইমারি ওয়াল বা সেকেন্ডারি ওয়াল তৈরি হয় না এবং মধ্য পর্দার ওইখানে ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাটাকে বলা হয় পিট। এবং যখন প্রাথমিক প্রাচীরটার বদলে শুধুমাত্র সেকেন্ডারি ওয়ালের বৃদ্ধি ঘটে, তখন একটা বর্ডারের মতো জায়গার সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় পিট পেয়ার। এখন দেখো যে এটা পিট চেম্বার বা পিট, এটা হলো পিট মেমব্রেন। পিট মেমব্রেনের এখানে দেখো কোনো প্রাইমারি ওয়াল তৈরি হয় নাই, সেকেন্ডারি ওয়াল তৈরি হয় নাই, কিন্তু এবার দেখো যে সেকেন্ডারি ওয়ালটা তৈরি হলো একটা কার্ভের মতো একটা এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় বর্ডার, এবং এই এরিয়া যেই পিটের পাশে থাকে সেটাকে বলা হয় বর্ডার পিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের গত ক্লাসে প্রশ্ন। আমরা আজকে আমাদের মূল ক্লাসে চলে যাব। আমাদের আজকের ক্লাস প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টটা কি? আমরা জানি, তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো যে প্রোটোপ্লাস্টটা কি। প্রোটোপ্লাস্ট আসলে সমুদায় পদার্থকে আমরা যখন একসাথে বলি, কোষ প্রাচীর দিয়ে ঘেরা সমুদায় পদার্থকে একসাথে আমরা বলি প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের দুইটি অংশ আছে, একটি কি সজীব প্রোটোপ্লাজম, অন্যটি নির্জীব বস্তু। নির্জীব বস্তুটা আমরা গত ক্লাসেই বলে ফেলেছি। তাহলে আমরা কি বললাম? প্রোটোপ্লাস্টটা কি? কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থকে একসাথে আমরা বলছি প্রোটোপ্লাস্ট। ওকে, এখন প্রোটোপ্লাস্টের যেই অংশটা, যে সজীব অংশটা প্রোটোপ্লাজম, আমরা এখন সেই প্রোটোপ্লাজমটা নিয়ে আলোচনা করব। নির্জীব বস্তুটা আমরা গত ক্লাসে বলে ফেলেছি। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমটা কি? কোষের সমস্ত সজীব অংশকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, তাহলে প্রোটোপ্লাজমটাকে যদি আমরা সংজ্ঞাকারী বলে, তাহলে সেটা কিভাবে বলবো এটা আমি পরে জানাচ্ছি। প্রোটোপ্লাজম নামকরণ করেন পারকিনজি। 1840 সালে প্রোটোপ্লাজম শব্দটি তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। তার আগে প্রোটোপ্লাজমের নাম ছিল সার্কোড। ওকে, অনেক সময় প্রশ্ন আসে যে প্রোটোপ্লাজম নামকরণ করেন কি, তখন আমরা আনসার দিব যে প্রোটোপ্লাজম নামকরণ করেন পারকিনজি 1840 সালে। হাক্সলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে অভিহিত করেন। কেন জীবনের ভৌত ভিত্তি হিসেবে অভিহিত করেন? কারণ প্রোটোপ্লাজম জীবের যাবতীয় জৈবিক কার্যাবলী সম্পন্ন করে। কে? প্রোটোপ্লাজম। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এই কোশ্চেনটাও আসে যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন। আপনাদেরকে আমি একটা কথা বলিনি যে আমি পড়ানোর সময় কিন্তু কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন হয় সেই প্রশ্নগুলা বলি এবং উত্তর দিই। তোমরা প্রশ্নগুলা একটু মনোযোগ দিয়ে শুনো এবং ওইগুলা নোট করার চেষ্টা করো যে যে প্রশ্নগুলা আসে। তাহলে কি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? কেন বলা হয়? কারণ প্রোটোপ্লাজম জীবের সমস্ত জৈবিক কার্যাবলী প্রোটোপ্লাজম সম্পন্ন করে থাকে, এজন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। এবং কে এই কথাটা বলেন? হাক্সলি। এখন আমরা চলে যাব প্রোটোপ্লাজমে কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রোটোপ্লাজমে 3 ধরনের বৈশিষ্ট্য রয়েছে। একটা কি? ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য এবং জৈবিক বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে ভৌত বৈশিষ্ট্যের মধ্যে
কি কি আছে? ভৌত বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এটা কি অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলির মতো অর্ধতরল আঠালো পদার্থ। একে আমরা বলবো কি প্রোটোপ্লাজম। যার এই বৈশিষ্ট্যটা থাকবে তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এরপরে কি এটা দানাদার এবং কলয়েডাল ধর্মী। ওকে, এটা কি কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে পরিণত হতে পারে। এটার আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। ওকে, আরেকটা বিষয় যে আমরা জানি যে প্রোটোপ্লাজমের বেশিরভাগই প্রোটিন থাকে, জৈব পদার্থের মধ্যে প্রোটিনটা থাকে। আমরা জানি যে প্রোটিনটা তাপে শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায়, প্রোটোপ্লাজমটাই তাই উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজমটা জমাট বেঁধে যায়। এখন আসি আমরা প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্য কি? রাসায়নিক বৈশিষ্ট্যে আমরা দুই ধরনের পদার্থ দেখতে পাই, একটা অজৈব পদার্থ আর একটা জৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে বেশিরভাগই থাকে পানি, প্রায় 70 থেকে 90% থাকে পানি। যে কারণে পানিকে বলা হয় জীবন বা ফ্লুইড অফ লাইফ। কারণ আমরা জানি যে যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পানি ছাড়া অসম্ভব। এমনকি পানির অভাবে কোষের প্রোটোপ্লাজমটা শুকিয়ে কোষ মারা যেতে পারে। সেক্ষেত্রে পানিটা কতটা অপরিহার্য এটা থেকে আমরা বুঝতে পারি। আর কি থাকে? বাকি অংশটা থাকে অজৈব লবণ। জৈব পদার্থের মধ্যে থাকে প্রোটিন। প্রোটিনটা বেশি থাকে, সেটা হলো 45%। কার্বোহাইড্রেট থাকে 25%, লিপিড থাকে 25% এবং বাকি অন্যান্য অংশ থাকে 5%। এবার আমরা চলে যাব জৈবিক বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়, করে বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়। জীবের যে বৈশিষ্ট্য সেটা এখানে প্রকাশ করে। এছাড়া কি করে? সকল মেটাবলিক কার্যকলাপ করে থাকে, যেমন খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, তারপরে শ্বসন, রেসপিরেশন, সব কাজই প্রোটোপ্লাজম করে থাকে। জনন, বৃদ্ধি, বিকাশ, যাবতীয় এভরিথিং। এছাড়া অভিস্রবণ প্রক্রিয়ায় যে উদ্ভিদের পানি গ্রহণ করে, ত্যাগ করে, সেটাও প্রোটোপ্লাজম দ্বারা হয়ে থাকে। আমি এই একটু আগে বললাম যে পানির অভাবে প্রোটোপ্লাজমের মৃত্যু হতে পারে। তার মানে কি যে প্রোটোপ্লাজমের মৃত্যু আছে। যেহেতু সবকিছুই জীবের বৈশিষ্ট্য, সেজন্য কি বলা যেতে পারে? প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য মূলত জীবেরই বৈশিষ্ট্য। ওকে, এখন প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজম কিন্তু স্থির না, এটার একটা মুভমেন্ট আছে। প্রোটোপ্লাজমের যে চলন সেটাকে কি বলা হয়? চলন বা মুভমেন্ট, এবং এটাকে ইংরেজিতে বলা হয় সাইক্লোসিস, বাংলায় বলে আবর্তন। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীর বিহীন প্রোটোপ্লাজমের চলনের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখা যায়। উদ্ভিদ কোষে যে প্রোটোপ্লাজম সেটা কিন্তু কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম। এখানে যে চলনটা দেখা যায়, তো এটাকে বলা হয় কি সাইক্লোসিস বা আবর্তন। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো চলনকে বলা হয় সাইক্লোসিস বা আবর্তন। এই আবর্তন আবার দুই ধরনের, একটা কি একমুখী আবর্তন আর একটা বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনটা কি? যখন কোষ প্রাচীরের পাশ দিয়ে প্রোটোপ্লাজম একই দিকে কোষ প্রাচীরকে কোষ গহ্বরে কেন্দ্র করে একই দিকে মুভমেন্ট করে, তখন তাকে আমরা বলি একমুখী আবর্তন। কিন্তু যদি অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন দিকে বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, গহ্বরকে কেন্দ্র করে বিভিন্ন দিকে যদি মুভমেন্ট করে, তখন তাকে আমরা বলি বহুমুখী আবর্তন। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি, কি প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো প্লাজমা মেমব্রেন। আমাদের আজকে তিনটা টপিক ছিল, প্রোটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন। আমরা আজকে লাস্টের অংশে চলে এসেছি, এটা আমরা আজকে পড়ব প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়টির ক্ষেত্রেই প্লাজমা মেমব্রেন দেখতে পাওয়া যায়, কিন্তু কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকে দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে কি যে সেল মেমব্রেনটা বা প্লাজমা মেমব্রেনটা উভয় কোষের ক্ষেত্রেই থাকে। এখন দেখো আমরা প্লাজমা মেমব্রেনকে ভাবে সংজ্ঞায়িত করতে পারি। প্লাজমা মেমব্রেনটা আসলে কি? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলতে পারি?
কোষ ঝিল্লি বলতে পারি, সেল মেমব্রেন বলতে পারি। এছাড়াও প্লাজমা মেমব্রেনের আরো কিছু সিনোনিম আছে, সেটা কি বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন এবং প্লাজমা লেমা। কার্ল নাগেলি 1855 সালে সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন শব্দটি ব্যবহার করেন। প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন, প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন আমরা আগেই বলে ফেলেছি একটু, সেটা হলো যে এটা দ্বিস্তর বিশিষ্ট। কিভাবে দ্বিস্তর? প্রোটিন এবং লিপিডের স্তর দ্বারা গঠিত। প্রোটিন এবং লিপিড যখন একসাথে থাকে তখন তাকে আমরা বলি কি লিপোপ্রোটিন। তাহলে কি প্লাজমা মেমব্রেনের গঠনটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এবং এখানে কি থাকে, প্লাজমা মেমব্রেনে মাঝে মাঝে ভাঁজ থাকে, সেই ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। এবং এটা যখন গভীরভাবে ভাঁজটা থাকে বা খাঁজটা থাকে তখন তাকে বলা হয় সাইটিক ফোস্কা, যেটা প্রাণী কোষে খুব ভালোভাবে দেখা যায়। প্রোটিন ও লিপিড কিভাবে বিন্যস্ত থাকে সে প্রসঙ্গে ভিন্ন ভিন্ন মডেলকে বিবেচনা করা হয়। সেই ভিন্ন ভিন্ন মডেলটা কি? ভিন্ন ভিন্ন মডেলের মধ্যে আছে ড্যানিয়েল এবং ডাফসনের স্যান্ডউইচ মডেল, একটা কি আছে রবার্টসনের একক পর্দা হাইপোথিসিস, লাস্ট আছে সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলগুলোর মধ্যে সবচেয়ে স্বীকৃত এবং গ্রহণযোগ্য মডেলটা হলো ফ্লুইড মোজাইক মডেল। তবে তার আগে আমরা ড্যানিয়েল ডাফসনের মডেলটাও দেখব এবং রবার্টসনের মতবাদটা আমরা দেখব। ড্যানিয়েল এবং ডাফসনের স্যান্ডউইচ মডেলের চিত্রটা তোমরা একটু খেয়াল করো। আমরা আগেই বলেছি যে প্লাজমা মেমব্রেনটা কি দ্বিস্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। খেয়াল করো যে এখানে যে ওপরের লেয়ারটা সেটাও প্রোটিনের লেয়ার, নিচের লেয়ারটা সেটাও প্রোটিনের লেয়ার, মাঝের যে লেয়ারটা আছে সেটা ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে কি এটা দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচে যেমন দুই পাশে ব্রেড থাকে, মাঝখানে থাকে চিকেন অথবা বিফ অথবা ভেজিটেবল, যে কোনো একটা দিয়ে স্যান্ডউইচ তৈরি হয়। এখানেও মডেলটা ঠিক স্যান্ডউইচের মতো দেখতে, এজন্য এই ড্যানিয়েল এবং ডাফসনের মডেলটাকে স্যান্ডউইচ মডেল বলা হয়। এখানে দেখো যে প্রোটিন যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, এখানে কি আছে হেড আছে, এটা কি হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি এটা পানি আকর্ষী, এই হেডটা হলো পানি আকর্ষী। এবং নিচের দিকে কি আছে হাইড্রোফোবিক লেজ, এটা হলো পানি বিকর্ষী। এটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে এই পাশে দেখতে পাচ্ছি আমরা প্রোটিন, প্রোটিনের একটা লেয়ার, নিচে আর একটা আছে প্রোটিনের লেয়ার, মাঝে আছে লিপিডের দুইটি লেয়ার। এই জন্য এটাকে আমরা বলছি কি স্যান্ডউইচ মডেল। ওকে, এখন আমরা চলে যাব রবার্টসনের মডেলে। রবার্টসনের একক পর্দা মডেলটা 1959 সালে রবার্টসন এটা প্রদান করেন। এই মডেল অনুযায়ীও এটা হলো প্রোটিনের লেয়ার থাকবে, উপরে এবং নিচে প্রোটিনের দুইটি লেয়ার থাকবে এবং মাঝখানে থাকবে লিপিড বাইলেয়ার। এবং এখানেও হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক হেড এবং টেল থাকবে। ফসফোলিপিড বাইলেয়ার এবং লিপিড প্রোটিন লিপিড পিএলপি, এই পিএলপি কে আমরা কি বলি একক পর্দা। যখন পিএলপি মানে প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত 3 স্তর বিশিষ্ট পর্দাকে একক পর্দা বলা হয়। এই সংজ্ঞাটা অনেক সময় আসে যে একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলতে কি বোঝো। একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলতে আমরা বুঝি পিএলপি দ্বারা গঠিত 3 স্তর বিশিষ্ট পর্দাকে বলা হয় একক পর্দা বা ইউনিট মেমব্রেন। এখন আমরা পড়ব সর্বজন স্বীকৃত মডেল ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলে এখানেও আছে প্লাজমা মেমব্রেন মানেই দ্বিস্তর বিশিষ্ট পিএলপি বা প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফসফোলিপিড বাইলেয়ার আছে এবং এখানে কি আছে হাইড্রোফোবিক টেল। হাইড্রোফোবিক টেল মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে হাইড্রোফোবিক টেল, আর এটা হাইড্রোফিলিক হেড। এই ছবিটার পাশের ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অনেক কিছু আছে। এখানে কি আছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে কি থাকবে, এখানে তোমার ফসফেট হাইড্রোফোবিক টেল থাকবে এবং হাইড্রোফিলিক হেড থাকবে এবং হেড এবং টেলের মাঝে থাকবে কি গ্লিসারল। এবং হেড দুটো কি থাকবে বিপরীতমুখী থাকবে, কিন্তু লেজগুলা মুখোমুখি বা সামনাসামনি অবস্থিত থাকবে। তোমরা একটু চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবে যে হেডগুলা বিপরীতমুখী কিন্তু টেলগুলা মুখোমুখি বা সামনাসামনি অবস্থিত থাকে। এখানে কি থাকে 3 ধরনের প্রোটিন থাকে। একটা কি ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা খেয়াল করো যে ঝিল্লির উভয় সারফেসে ব্যাপ্ত থাকে।
ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত এটা ব্যাপ্ত আছে। এবং যেটা পেরিফেরাল প্রোটিন সেটা শুধুমাত্র প্রান্তের দিকে থাকে। পেরিফেরাল প্রোটিন মানে প্রান্তীয় প্রোটিন, আর ইন্টিগ্রাল প্রোটিনটা হলো যেটা ঝিল্লির এক সারফেস থেকে আরেকটা সারফেস পর্যন্ত বিস্তৃত থাকে। আরেকটা প্রোটিন আছে তোমার হলো লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন, যেটাকে আমরা বলি লিপোপ্রোটিন। লিপিডের সাথে যখন প্রোটিন যুক্ত হয় তখন আমরা বলি লিপোপ্রোটিন। কিছু আছে কার্বোহাইড্রেট চেইন, এবং এই কার্বোহাইড্রেট চেইনের সাথে যখন লিপিড যুক্ত হয় তখন তাকে আমরা বলি গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেটের সাথে যখন লিপিড যুক্ত হয় তখন আমরা বলি গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন যুক্ত হয় তখন আমরা বলি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে কি বললাম, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। অনেক সময় প্রশ্ন আসে যে গ্লাইকোক্যালিক্স কি, বা ইন্টিগ্রাল প্রোটিন কি, পেরিফেরাল প্রোটিন কি। পেরিফেরাল প্রোটিন কি বললাম আমরা? পেরিফেরাল প্রোটিন বললাম যে এটা ঝিল্লির প্রান্তের দিকে থাকে, আর ইন্টিগ্রাল প্রোটিন হলো এক সারফেস থেকে আরেক সারফেস পর্যন্ত বিস্তৃত থাকে। এখন আমরা এটাকে কি বলা হয়, আইসবার্গ মডেলও বলা হয়। কেন বলা হয়? কারণ এই ঝিল্লির মধ্যে কার্বোহাইড্রেট শৃঙ্খল, লিপিড, প্রোটিন এবং অন্যান্য অণুগুলো এমন ভাবে বিন্যস্ত থাকে যেটাকে দেখতে অনেকটা সমুদ্রে ভাসমান হিমশৈল বা আইসবার্গের মতো দেখা যায়, যে কারণে এটা আইসবার্গ মডেল নামেও পরিচিত। আমরা এই ছবিটাকে যদি আমরা খেয়াল করি যে কালারফুল ছবি, এখান থেকে আমরা বুঝতে পারবো, আমাদের একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে ফ্লুইড মোজাইক মডেলটা আসলে কেমন। এখন দেখো যে এখানে ফসফোলিপিড বাইলেয়ার, এ পাশেও একটা লেয়ার আছে, ও পাশেও একটা লেয়ার আছে। আমরা কি বলেছি যে ফসফোলিপিডের মধ্যে কি থাকে, একটা হাইড্রোফোবিক টেল থাকে, এবং টেলগুলা কি মুখোমুখি অবস্থিত থাকে। আর কি থাকে, হাইড্রোফিলিক হেড থাকে, হেডগুলা কি বিপরীত দিকে থাকে। এবং কি থাকবে, ইন্টিগ্রাল প্রোটিন থাকবে। ইন্টিগ্রাল প্রোটিনটা কি দেখো ঝিল্লির এক সারফেস থেকে আর একটা সারফেস পর্যন্ত বিস্তৃত আছে। এরপরে কি থাকে, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা কি ঝিল্লির কি প্রান্তের দিকে থাকে। আর কি থাকে, কিছু প্রোটিন লিপিডের সাথে যুক্ত থাকে, যেটাকে বলি লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন বা লিপোপ্রোটিন। এরপরে দেখো কিছু আছে কোলেস্টেরল, এটা সাধারণত প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ তেমন একটা দেখা যায় না। এরপর আছে কি অলিগোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট শৃঙ্খল, এটা আমি আগে বলে দিয়েছি। এরপরে আছে কি গ্লাইকোপ্রোটিন। আর কি আছে, গ্লাইকোপ্রোটিন আমি গতবার একটু আগেই বলেছি। গ্লাইকোপ্রোটিনটা কি কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে একত্রে বলা হয় গ্লাইকোপ্রোটিন, এবং কার্বোহাইড্রেট ও লিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এবং এই যে উপাদানগুলো, প্লাজমা মেমব্রেন যে উপাদানগুলো, এগুলোকে স্থির ধরা হয় না। মনে করা হয় যে এরা নির্দিষ্ট স্থানে থেকে এপাশে সেপাশে যেতে পারে, উপরে নিচে যেতে পারে, বা নিজ অক্ষ বরাবর ঘুরতে পারে। এবং এই যে মুভমেন্টটা, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং এই মুভমেন্টটা প্লাজমা মেমব্রেনেই দেখা যায়। আজ এ পর্যন্তই। তোমরা আজকে একটু কিছু প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলো আমি বলেছি, এই প্রশ্নগুলো যদি না বুঝো তোমরা কমেন্টস বক্সে প্রশ্ন করো। আমি আগামী ক্লাসে আজকের ক্লাসের যে কমেন্টস সেগুলোর উত্তর দিয়ে আমি পরবর্তী ক্লাসটা শুরু করব। তো আজকে সবাই এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।